প্রণয়ের ঘোর রাত। লেখক আরাফাত আদনান সামি। পর্ব ৬ ও ৭। সকালটা ছিল কুয়াশায় মোড়ানো। জানালার ফাঁক গলে আসা ঠান্ডা বাতাস মায়ের গায়ে হালকা কাঁপুনি ধরিয়ে দিল। ঘুম ভেঙে গেল। মায়ের চোখ মেলে চারপাশে তাকালো। জানালার ওপাশে ধূসর কুয়াশার পর্দা নেমে এসেছে। হালকা শীতল হাওয়া ভেতরে ঢুকে তাকে আরো গুটিয়ে নিল চাদরের ভাঁজে। গা শিউরে ওঠায় সে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে চাদরে ঢেকে ফেলল। আজকের সকালটা অন্যরকম, এটা মায়া সঙ্গে সঙ্গে টের পেল। পরিবেশে একরকম গুমট ভাব ছড়িয়ে আছে, যা তাকে অস্বস্তিতে ফেলল। সূর্যের আলো একবার ঘরের ভেতরে এসে উজ্জ্বল করে তুলছে, আবার হঠাৎ করে মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে। না, এভাবে আর শুয়ে থাকলে চলবে না, মায়া নিজের মনে ভাবল। সে ধীরে ধীরে বিছানা ছেড়ে নামলো। মখমলের চাদর গায়ে জড়িয়ে জানালার পর্দা সরিয়ে পাশের আরেকটা জানালা খুলে দিল। মুহূর্তের মধ্যে উত্তরের হাওয়া এসে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। হাই তুলে জানালা দিয়ে নিচে তাকাতেই তার মনে পড়ে গেল গত রাতের কথা। মনে পড়তে গা শিউরে উঠল। আমি জ্ঞান হারানোর পর ভাইয়া আমার সঙ্গে কিছু করেনি তো? রাতে আমাদের মাঝে আর কিছু হয়নি তো? উফ, কিছুই মনে পড়ছে না, মাথাটাও ভারী হয়ে যাচ্ছে। মায়া মাথায় হাত দিয়ে আয়নার দিকে এগোতে লাগলো। আয়নায় নিজেকে দেখে হঠাৎ হয়ে গেল সে। এ কি, আমি তো কাল এই জামা পরিনি। কাল তো আমি নীল শাড়ি পরেছিলাম। তাহলে আমার শাড়ি বদলালো কে? মায়ের বুক ধড়ফড় করতে লাগলো। ভয় যেন আস্তে আস্তে গ্রাস করে নিল তাকে। কাল কৌশিক ভাই আমার সঙ্গে কোনো উল্টাপাল্টা কিছু করেনি তো? এ কী করে ফেললাম আমি? তার এমন ভাবনা ভেদ করে দরজা খুলে ভেতরে এলেন সালমা বেগম। সালমা বেগম পাটোয়ারি বাড়িতে কাজ করেন। হাতে এক কাপ ধোয়া ওঠা চা। মুচকি হেসে বললেন, আমি জানি তুমি কী নিয়ে ভাবছো। চিন্তা করার কিছু নেই। কাল তোমার ভেজা শাড়ি আমি বদলে দিয়েছি, আর নতুন জামা পরিয়েছি। বাহ, মানতেই হবে, ছেলেটা তো বেশ বুদ্ধিমান আর স্মার্টও বটে। সেই আমাকে বলেছিল তুমি ঘুম থেকে উঠলে যেন আমি সব খুলে বলি, না হলে নাকি তুমি উল্টোপাল্টা চিন্তা করবে। দেখো, ছেলেটার কথা মতোই হলো, তুমি এইসবই চিন্তা করছিলে তাই না? সালমা বেগম এইসব বলতে বলতে চায়ে চিনি মিশাচ্ছিলেন। মায়া এতক্ষণ একটা ব্যাপারে ঘাবড়েছিল, সেটা কেটে যেতেই যেন আরও বড় চিন্তার মধ্যে পড়ে গেল সে। বিড়বিড় করে বলল, না মানে ইয়ে, আসলে ব্যাপারটা হলো। অমনি সালমা বেগম আবার বলে উঠলেন, হইছে হইছে, আমি এই বাড়ির কাজের লোক, আমাকে এত সাফাই দিতে হবে না। মায়া ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। সই, তুমিও না? তোমাকে না আমি কতবার বলেছি তুমি কখনো তোমাকে এসব চাকর ফাকর বলবে না। আমরা তো কখনো ভাবি না তুমি কাজের লোক। তুমি আমাদের পরিবারেরই একজন। আর আমার মিষ্টি সইও, বুঝেছো? আমার জন্মের আগে আমার দাদা দাদি মারা যায়, কিন্তু তাদের অভাবটা তুমি কোনোদিনই আমাকে বুঝতে দাওনি সই। এক মুহূর্ত থেমে মায়া মিষ্টি হেসে বলল, ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। সালমা বেগম বলে উঠলেন, হইছে হইছে বাপু, এত ইংরেজি টেংরেজি আমি বুঝি না। তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। কালকের রাতের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না। তবে একটা কথা মনে রেখো, ছেলেটা তোমাকে সত্যিই ভালোবাসে, আর আমিও জানি তুমিও তাকে ভালোবাসো। মনে রেখো, ভালোবাসা এক বিস্ময়কর রহস্য। কখনো তা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়, ধ্বংস করে ফেলে সব স্বপ্ন। আবার কখনো নিস্তেজ প্রাণকে নতুন করে বাঁচতে শেখায়। চোখের প্রতিটি অশ্রু জানান দেয় মায়া কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসা যতটা সুন্দর, মায়ায় আঁকড়ে ধরা ততটাই নির্মম। আমরা যাকে পেতে চাই সে প্রায়শই আমাদের হয় না, আর যারা আমাদের পেতে চায় তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। এই ভালোবাসার অদ্ভুত নিয়তি। তাই ভালোবাসাকে কখনো অবহেলা করো না, কারণ পৃথিবী বড়ই নিষ্ঠুর। তুমি বুঝে ওঠার আগেই তোমার ভালোবাসার মানুষ হয়তো হারিয়ে যাবে অনেক দূরে, এমন এক স্থানে যেখান থেকে তাকে আর ফেরানো যাবে না। যদি সত্যি ওই ছেলেটিকে ভালোবাসো, তবে তাকে আর কষ্ট দিও না, কারণ একবার ভালোবাসার মানুষ হারিয়ে গেলে সেই শূন্যতাই মানুষের জীবনে সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়, যা জীবিত থেকেও মৃত্যুর স্বাদ অনুভব করায়। একটু থেমে আবার বললেন, চা রেডি আছে, খেয়ে নিও। এই বলে সালমা বেগম হনহন করে চলে গেলেন। মায়া বাংলার পাঁচের মতো মুখ বেঁকিয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। কি বলে গেল আমার সই আমাকে? আর এত কিছুই বা কিভাবে জানলো? সব কিছু ছেড়ে দিলাম। কৌশিক ভাই আমাকে সত্যি ভালোবাসে, এটা এত জোর দিয়ে কিভাবে বলল? তাহলে আমি কেন কৌশিক ভাইয়ের ভালোবাসা দেখতে পাচ্ছি না? হঠাৎ মায়ের ভেতর থেকে আবেশে কালো ড্রেস পরা আরেকটা মায়া বেরিয়ে এলো। সে তিরস্কারের সুরে বলল,
এত কি ভাবছো মায়া? তুমি আসলে একটা বোকা মায়া। বোকা তুমি। অতীতের কথা কি সব ভুলে গেছো? মনে করো কিভাবে তোমাকে সবার সামনে তোমার ভালোবাসাকে ছোট করেছিল, কিভাবে তোমাকে অপমান করেছিল, সব ভুলে গেছো? ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর মতো শব্দে হঠাৎ সাদা রঙের সুন্দর এক সাদা ড্রেস পরা আর একটা মায়া বেরিয়ে এলো। সে শান্ত স্বরে বলল, আমার কথা মন দিয়ে শোনো মায়া। মানুষ মানেই অতীত বর্তমান, মানুষ মানেই ভুল, আবার মানুষ মানেই সঠিক। মানুষের স্বভাব দুই ধরনের হয়। প্রথম, একজন মানুষ প্রথমে ভুল পথে গেলেও পরে সেটা বুঝে নিজের ভুল শুধরে সঠিক পথে আসে। দ্বিতীয়, কেউ প্রথমে ভালো পথে থেকেও সঙ্গী টানে কিংবা নিজের কারণে ভুল পথে যায়। এমন অতীত কারো না কারো থাকবেই। তাই বলে কি আমরা সারা জীবন অতীত আঁকড়ে ধরে থাকবো? না, আমাদের বর্তমান দেখতে হবে যাতে অতীতের মতো বর্তমান না হয়। সেই জন্য বর্তমানকে সুন্দর করে সাজাতে হবে আর সঠিক জীবনসঙ্গী খুঁজে নিতে হবে। ছেলেটা প্রথমে হয়তো বুঝতে পারেনি, আর তখন তুমিই বা কতটা বড় ছিলে। তখন তোমার প্রেম ছিল কেবল আবেগ। আবেগের বশে তোমার তাকে দেখে ভালো লাগতো, তাকে দেখে লজ্জা পেতেই একটা ভাব আসতো। এসব কেবল নামে ভালোবাসা ছিল। তখন বিশেষ করে তোমার কৌশিক ভাইয়ের কাছে। কারণ তুমি তখন ছোট ছিলে, ক্লাসের দিক থেকেও বয়সের দিক থেকেও। কিন্তু এখন তুমি বড় হয়েছো, এখন বুঝতে হবে আগে কেন কৌশিক ভাই তোমাকে ভালোবাসেনি আর এখন কেন ভালোবাসে। তাও পাগলের মতো। অনেক হয়েছে, অন্তত একটা সুযোগ তো তুমি তাকে দিতে পারো, তাই না? আর যাকে তুমি ভালোবাসো তার উপর তুমি কি এমন করে অভিমান করে থাকতে পারবে? সাদা ড্রেস পরা মায়ের কথা থামতে না থামতেই কালো ড্রেস পরা মায়া তাচ্ছিল্যের সুরে বলে উঠল, ও, তুমি আর তোমার ভালোবাসা! ছি! মায়া, ওর কথা শোনো না, তুমি আমার কথা শোনো। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতে হয়। তুমি তখন ছোট ছিলে বলেই কেউ তোমার ভালোবাসাকে ছোট করে দেখবে, এটা মানা যায়? সাদা ড্রেস পরা মায়া সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, না মায়া, তুমি ওর কথা শুনবে না। না মায়া, তুমি এই সাদা ড্রেস পরা মায়ের কথা শোনো না, তুমি আমার কথা শোনো মায়া। না মায়া, ওর কথা শোনো না, তুমি আমার কথা শোনো। না, আমার কথা শুনবে মায়া, না আমারটাই শুনবে। বলছি না আমার কথা শুনবে, না আমার কথাই শুনবে। তাদের এমন অকারণ কথা কাটাকাটির মাঝেই হঠাৎ মায়া দুহাত কানে দিয়ে চিৎকার করে উঠল, চুপ করো তোমরা দুজন। কোনো সমাধান দিতে পারবে না, অন্তত আমার মাথাটা খেও না। যাও, তোমরা এখনই যাও বলছি। মায়ের কণ্ঠে এমন কঠিন সুর আগে শোনা যায়নি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সাদা ড্রেস আর কালো ড্রেস পরা দুই মায়া কেমন যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। মায়া হাঁপাতে হাঁপাতে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে সোজা বারান্দায় চলে এলো। ঠান্ডা বাতাসের স্পর্শ তাকে কিছুটা শান্ত করলেও মাথার ভেতর যেন তোলপাড় শুরু হলো। বারান্দায় সোফায় বসে পড়তেই নিজেকে গুটিয়ে নিল সে। আমার মাথা কাজ করছে না, আমি কি করব? প্রতিশোধ নেব নাকি সবকিছু ভুলে কৌশিক ভাইকে আপন করে নেব? উফ, মাথাটা যেন ফেটে যাচ্ছে। চোখ বুজে মায়া মাথাটা ঠেসে দিল সোফার পেছনে। মায়ের এমন ভাবনার মাঝে রুমে হঠাৎ করে প্রবেশ করলেন রুবিনা পাটোয়ারি। হাতে খাবারের ট্রে, মুখে হালকা গম্ভীরতার ছাপ। টেবিলে ট্রেটা রেখে তিনি চোখ ঘুরালেন মায়ের দিকে। মায়া তখন সোফায় হেলান দিয়ে চোখ বুজে কি যেন ভাবছে। রুবিনা পাটোয়ারির ভ্রু কুঁচকে উঠল। ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মায়া? কানে মায়ের কণ্ঠ ভেসে আসতেই মায়ের চোখ খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মাকে দেখে সে দ্রুত সোফা থেকে উঠে দাঁড়ালো। কি হয়েছে আম্মু? কণ্ঠে মমতা থাকলেও বিরক্তির আভাস লুকিয়ে গেল না। বলল, সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছে তোমার? মায়া হালকা হেসে বলল, আমার আবার কি হবে আম্মু? রুবিনা পাটোয়ারি এবার স্পষ্ট বিরক্ত গলায় বললেন, খাবার খাওয়ার জন্য নিচ থেকে কতবার ডাক দিলাম, তোমাকে শুনতে পাওনি? মায়া মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আসলে মা, আমি খেয়াল করিনি। তা তো দেখতেই পাচ্ছি, টেবিলে খাবার রাখা আছে, এবার খেয়ে এসে আমাকে উদ্ধার করো। এই বলে রুবিনা পাটোয়ারি হনহন করে বেরিয়ে গেলেন রুম থেকে। মায়া আর দেরি করলো না, ওয়ার্ড্রোব খুলে একটা তোয়ালে বের করলো। তারপর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগোলো ফ্রেশ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো মায়া। তোয়ালে দিয়ে হাত মুখ মুছে দিল। সাইড টেবিল থেকে খাবার নিয়ে সোজা গিয়ে বসে পড়ল খাটে। মোটামুটি প্রাপ্তবয়স হলেও খাবারের সময় বাচ্চামো স্বভাবটা আর গেল না। ফোন বের করে ফোনে একটা কার্টুন ছেড়ে খেতে শুরু করলো মায়া। এদিকে কৌশিক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে ভোরের পাখির কিচিরমিচির শব্দে আকাশ বাতাস মুখরিত। জানালার পর্দার ফাঁক দিয়ে সকালের তপ্ত রোদ সরাসরি কৌশিকের মুখের ওপর আছড়ে পড়তেই তার তন্দ্রা ছুটে গেল। একরাশ বিরক্তি আর ক্লান্তি নিয়ে সে শরীরটা মুচড়ে
এক ঝটকায় বিছানা থেকে উঠে বসলো, সাথে সাথে সাইড থেকে তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল ফ্রেশ হতে। অন্যদিকে রান্নাঘরে তখন মাহিমা চৌধুরী আর সায়রা চৌধুরীর ব্যস্ততা তুঙ্গে। হরেক রকম মশলার ঝাঁঝালো আর সুস্বাদু ঘ্রাণ বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। রান্নার কাজ প্রায় শেষের দিকে। এমন সময় কৌশিক গিয়ে দাঁড়ালো রান্নাঘরের চৌকাঠে। পরনে কালো প্যান্টের সাথে ধবধবে সাদা শার্ট, নিখুঁতভাবে ইন করা, চোখে মুখে রাতের সেই অনিদ্রার ছাপ থাকলেও তাকে দেখাচ্ছে বেশ বলিষ্ঠ। ক্ষুধার্ত কণ্ঠে কৌশিক বলল, আম্মু, আমাকে দ্রুত কিছু খেতে দাও তো, ভীষণ খিদে পেয়েছে। মাহিমা চৌধুরী খুন্তি নাড়তে নাড়তে হেসে জবাব দিলেন, খিদে তো পাবেই, এত বেলা পর্যন্ত কুম্ভকর্ণের মতো ঘুমালে কি আর পেটে সয়? তুমি গিয়ে টেবিলে বসো, আমি এখনই খাবার নিয়ে আসছি। কোনো দ্বিরুক্তি না করে কৌশিক সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। মুহূর্তের মধ্যেই মাহিমা ও সায়রা চৌধুরী টেবিল জুড়ে হরেক পদের সমারোহ সাজিয়ে দিলেন। এরপর দুই যাও কৌশিকের সাথে বসে পড়লেন দুপুরের আহারে। সবাই যখন খাওয়া দাওয়ায় মনোযোগী, তখন কৌশিক হঠাৎ প্রশ্ন করল, মা, আব্বু আর কাকা কোথায়? সকাল থেকে কাউকে তো দেখছি না যে। প্লেটে ভাত মাখাতে মাখাতে মাহিমা চৌধুরী উত্তর দিলেন, তোর আব্বু আর কাকা সিলেটে গেছেন। কৌশিক কৌতূহলী কণ্ঠে বলল, সিলেটে কেন? এবার উত্তর দিলেন সায়রা চৌধুরী। অত্যন্ত নরম স্বরে বললেন, সিলেটে আমাদের নতুন কোম্পানির একটা শাখা শুরু হতে যাচ্ছে, সেটারই শুভ উদ্বোধন করতে গেছেন ওনারা। কৌশিক চিবু কুচিয়ে বলল, ও গ্রেট। মাহিমা চৌধুরী হালকা হেসে যোগ করলেন, তোমার আব্বু তোমাকে সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু তুমি তখন অঘরে ঘুমাচ্ছিলে বলে উনি আর ডাকেননি। কৌশিক ভ্রুকুচকে একটু অসন্তোষ নিয়ে বলল, ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে, একবার ডাকলেই তো হতো, আমি যেতাম। নতুন কোম্পানিটা একবার ঘুরে দেখে আসতাম। আচ্ছা, পরের বার যখন যাবেন তখন দেখা যাবে, না হয় তুমি কোনো এক সময় একা চলে যেও। এরপর আর কারো মাঝে কোনো প্রকার কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে সবাই যার যার ঘরে ফিরে গেলেন। চারিদিকে আবার এক স্তব্ধতা নেমে এলো। কৌশিক নিজের রুমে ফিরে সোফায় গা এলিয়ে দিল। তার চোখে তখন এক অচেনা গভীরতা। ভেতরের কোনো এক অজানা ঝড় যেন তাকে অস্থির করে তুলছে। মনে পড়ে গেল গতরাতে সেই বৃষ্টি ভেজা মুহূর্তের কথা। মায়ের সেই সিক্ত মুখ আর তার ওভাবে জ্ঞান হারানো। হঠাৎ করেই কি যেন একটা মনে পড়ল তার। এক ঝটকায় সোফা থেকে উঠে দাঁড়ালো কৌশিক। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো। বাড়ির সদর দরজা পার হওয়ার মুহূর্তেই পেছন থেকে এক পরিচিত কণ্ঠের ডাক ভেসে এলো, কৌশিক ভাইয়া, ও কৌশিক ভাইয়া, কোথায় যাচ্ছ তুমি? আমাকেও সাথে নিয়ে চলো না প্লিজ। কৌশিক থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা তিয়াশাকে দেখে তার বিরক্তি চরমে পৌঁছালো। কর্কশ কণ্ঠে সে বলল, মরতে যাচ্ছি, যাবি আমার সঙ্গে? তিয়াশা দমে যাওয়ার পাত্রী নয়। সে লজ্জামাখা হাসিতে কৌশিকের চোখের দিকে তাকিয়ে চপল স্বরে বলল, হ্যাঁ, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। প্লিজ আমাকে সাথে নিয়ে যাও না কৌশিক ভাইয়া। ননসেন্স। এই বলে আর কোনো কথা না বাড়িয়ে ঝড়ের বেগে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল কৌশিক। তিয়াশা সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। নিজের মনে সে বিড়বিড় করল, আমার থেকে আর কতদিন পালাবে কৌশিক ভাই? একদিন না একদিন তোমাকে আমার এই ভালোবাসার জালে ধরা দিতেই হবে। এই ভাবনা নিয়ে তৃপ্তির হাসি হাসতে হাসতে তিয়াশা ধীরে ধীরে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত তখন প্রায় 1টা। পাটোয়ারি মঞ্জিলের প্রতিটি কোণে এখন গভীর নিস্তব্ধতা। বাড়ির সবাই অনেক আগে আহার শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। ঘড়ির কাঁটার সেই একঘেয়ে টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মায়া তার প্রিয় সবুজ রঙের নাইট ড্রেসটা পরে গভীর ঘুমে আচ্ছন্ন। জানালার খোলা পাল্লা দিয়ে আসা ঝিরঝিরে ঠান্ডা বাতাসে তার দেহ বারবার শিউরে উঠছিল। ঘুমের ঘরেই মায়া অস্থির হয়ে নড়ে চড়ে উঠছিল বারবার। তার মনে হচ্ছিল তন্দ্রার আচ্ছন্নতায় কেউ যেন তার শরীরে এক অবাধ্য আর উত্তপ্ত কম্পন ধরিয়ে দিচ্ছে। ঘুমের ঘরে মায়ের গায়ের ওপর থাকা পাতলা চাদর আর কুর্তিটা পিঠ থেকে সামান্য সরে গেল। জানালার ওপার থেকে আসা চাঁদের মায়াবী আলো তার ধবধবে ফর্সা উন্মুক্ত পিঠের ওপর আছড়ে পড়তেই যেন এক মোহময় দৃশ্যের অবতারণা হলো। কেউ একজন সেই উন্মুক্ত পিঠে বারবার নিজের তপ্ত ঠোঁটের ছোঁয়া এঁকে দিচ্ছে তীব্র, গভীর আর নেশাতুর সেই স্পর্শ। ঘুমের ঘরেই মায়া এক তীব্র অস্বস্তি অনুভব করতে লাগলো। তার কপাল, গলা আর বুকে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হঠাৎ করেই মায়ের ঘুমটা চট করে ভেঙে গেল। সে নড়ার চেষ্টা করলো, কিন্তু এ কি, তার শরীরে যেন এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই। মনে হচ্ছে কোনো অদৃশ্য মায়াজাল বা শক্তিশালী কেউ তার দেহকে
পুরোপুরি বশ করে রেখেছে। তার প্রতিটি স্পন্দন যেন স্থবির হয়ে গেছে। বাইরে তখন ঝড়ো হাওয়া বইছে। জানালার পর্দাগুলো ঢেউয়ের মতো ফুলে ফুলে উঠছে, আর সেই ফাঁক দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো রুমের ভেতরে এক রোমাঞ্চকর আবেশ ছড়িয়ে দিচ্ছে। আলো খুব একটা স্পষ্ট না হলেও মায়া তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে টের পেল এই ঘরে সে একা নেই, এখানে বিচরণ করছে অন্য এক। মায়া আতঙ্কে চিৎকার দিতে চাইল, কিন্তু পরক্ষণে এক বলিষ্ঠ হাতের তালু তার মুখটা শক্ত করে চেপে ধরল। ভীতিতে তার হৃদস্পন্দনের গতি শতগুণ বেড়ে গেল। সে হাত দিয়ে সেই শক্ত বাঁধন সরানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। তার দেহ যেন কোনো লৌহ মানবের কাছে আজ অসহায়ভাবে বন্দী। ঠিক তখনই মায়ের কানের কাছে সেই পরিচিত গম্ভীর আর নেশাগ্রস্ত কণ্ঠস্বর ফিসফিসিয়ে উঠল, চিৎকার করিস না সুইট হার্ট, ধরা পড়লে আর রেহাই মিলবে না। অবশ্য আমি তো চাই ধরা পড়তে। আমি চাই তোর হৃদয়ের জেলে সারা জীবনের জন্য বন্দী হতে। কিন্তু আফসোস, তুই তো আমায় বন্দি করছিসও না, নিজেও আমার কাছে ধরা দিচ্ছিস না। কণ্ঠস্বর শুনে মায়ের আর বুঝতে বাকি রইল না এই দুঃসাহসী অনুপ্রবেশকারীকে। মায়ের সর্বশক্তি দিয়ে এক ধাক্কায় কৌশিককে সরিয়ে দিয়ে উঠে বসল এবং কাশতে লাগলো। তার বুকটা তখন কামারের হাঁপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। হাঁপাতে হাঁপাতে সে বলল, এইসব কী ধরনের অসভ্যতা আমি কৌশিক ভাই? আপনার সাহস হয় কী করে এত রাতে আমার ঘরে ঢুকে এভাবে আমাকে ছোঁয়ার? ছি, আপনার ভেতর কি বিন্দু পরিমাণ লজ্জাবোধও নেই? কৌশিক নির্বিকার চিত্তে পাশ থেকে একটা চেয়ার টেনে এনে পাটোয়ারি বাড়ির সেই আভিজাত মাখা খাটের সামনে দুপা তুলে আয়েশ করে বসল। মায়ের দিকে সেই শিকারি দৃষ্টি নিক্ষেপ করে মুচকি হেসে বলল, কেন, তুই কি জানিস না যে তোকে পাওয়ার নেশায় আমার শরম লজ্জা সব অনেক আগেই বিসর্জন দিয়েছি? তোর চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, আর আমি কষ্ট করে এসে তোর একটু যত্ন নিচ্ছিলাম, আর তুই কি না আমাকে উল্টো রাগ দেখাচ্ছিস? মায়ার এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না। সে বিছানা ছেড়ে নামতে গেলে কৌশিক চিতার মতো ক্ষিপ্ততাই চেয়ার ছেড়ে উঠে মায়াকে জাপটে ধরে আবার বিছানায় শুয়ে দিল। মায়া ছটফট করে ওঠার চেষ্টা করলো, কিন্তু কৌশিকের বলিষ্ঠ শরীরের ভারে সে পুরোপুরি পিষ্ট। এসব কি হচ্ছে? ছাড়ুন আমাকে, আমি কিন্তু এবার সত্যি চিৎকার করব বলে দিচ্ছি। কৌশিক তার ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ধরে রেখে বলল, আমিও চাই না এভাবে কট খেয়ে আমাদের বিয়েটা হোক। যদিও আজকের যুগে এটাই ট্রেন্ডিং হয়, হাতে নাতে ধরা পড়ে বিয়ে করো, না হয় পালিয়ে যাও। আচ্ছা, তোর যদি কট খেয়ে বিয়ে করার এত শখ থাকে তবে চিৎকার কর। চিন্তা করিস না, আমি ওতেও রাজি আছি। তুই না পারলে বল, আমি শুরু করি। আয় দুজনে মিলেই গগনবিদারী চিৎকার দেই। ফু। কৌশিক যখন সত্যি চিৎকার দেওয়ার উপক্রম করলো, তখন মায়া আতঙ্কিত হয়ে নিজের দুই হাত দিয়ে কৌশিকের মুখ চেপে ধরল। আকুল হয়ে বলল, না না না, কি করছেন আপনি? একদম চিৎকার করবেন না, আমি এমন কিছু করব না। আর দয়া করে আপনিও করবেন না। কৌশিক ভাই প্লিজ, এবার আমাকে ছাড়ুন। ঠিক আছে, করব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার ঠোঁটে একটা কিসি দে। মায়া চমকে উঠল, কি, আপনার মাথা ঠিক আছে? পাগল হয়ে গেলেন নাকি? না, আমি একদম ঠিক আছি। দে না একটা কিস। প্লিজ কৌশিক ভাই, ছাড়ুন আমায়। আরে বাবা, একটা কিসই তো। একটা কিস দিলে তোর কি এমন বিশাল ক্ষতি হয়ে যাবে? দে না প্লিজ। মায়া দম বন্ধ অবস্থায় বলল, আপনার এই হাতির মতো শরীরে পুরো ভরটা আমার ওপর কেন দিচ্ছেন? আমি তো পিষে মরে যাচ্ছি। আগে ছাড়ুন আমায়। কৌশিক এবার মায়ের আরও কাছে মুখ নামিয়ে আনলো। কথা ঘোরাস না তো, দিবি কিনা সেটা বল। আগে তো ছাড়ুন। না, আগে আমার প্রশ্নের উত্তর দে। উত্তর দিলে কি ছেড়ে দিবেন? কৌশিক এবার মনে মনে বেশ পুলকিত হলো। ভাবল শিকার বোধহয় জালে ধরা দিচ্ছে। সে উজ্জ্বল হাসিতে বলল, কথা দিচ্ছি, দিলেই ছেড়ে দেব। মায়া এক মুহূর্ত ভেবে নিয়ে বলল, আচ্ছা দিচ্ছি। আমার উত্তর হলো, উত্তর? দেখছেন, আমি আপনার কথা রেখে উত্তর দিয়ে দিছি। এবার আপনি আপনার কথা রাখুন, ছাড়ুন আমায়। মায়ের এই চতুরতার ফাজলামিতে কৌশিকের মেজাজটা এবার চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে মজা নিচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে কৌশিক মায়ের দিকে আরও ধীরলয়ে ঝুঁকতে শুরু করলো। মায়া ভয়ে কুঁকড়ে গেল। তার বুকের ভেতর তখন প্রলয় চলছে। সে অনুনয় করতে লাগলো, কি কি করছেন আপনি? আপনি উত্তর বলতে বলেছেন, আমি তো তাই বলেছি। প্লিজ কৌশিক ভাই, এমন করবেন না, ছাড়ুন আমাকে। এবার কিন্তু আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কৌশিক তার নিভু নিভু নেশাতুর চোখ দুটো মায়ের চোখের উপর স্থির রেখে অত্যন্ত নরম ও ভারী গলায় ফিসফিস করে বলল, আম লুজিং কন্ট্রোল সুইট হার্ট।
বেয়ার উইথ মি ফর 1 আওয়ার। এই না,